বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমার প্রিয় শিক্ষার্থীরা, অভিভাবকবৃন্দ, সকলকে আমার শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। কুমিরা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের যে অনলাইন ক্লাসরুম, সেই অনলাইন ক্লাসরুমের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। তো আমি নাজরিন আক্তার কেয়া, সহকারী শিক্ষক, কুমিরা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়, তালা, সাতক্ষীরা। নিশ্চয়ই সবাই ভালো আছো। অ্যাসাইনমেন্ট দেওয়া নেওয়া নিয়ে অনেকের সাথে কথা হয়েছে, অনেকের সাথে দেখাও হয়ে গেছে। এই জন্যই মনে হচ্ছে ভালোই আছে সবাই। এবং স্কুলে যারা এসেছিলে বিভিন্নভাবে যোগাযোগ করতে, যেসব অভিভাবকও এসেছিলেন, সকলকে দেখেই মনে হলো যে না, আমরা অনেকটাই সার্থক। কেন সার্থক? যে কোনোভাবে সংবাদ পেয়ে তোমরা ছুটে এসেছো, বিভিন্নভাবে যোগাযোগ করার চেষ্টা করেছো। এই জন্য আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাই তোমাদের, যে তোমরা সত্যিই কুমিরা স্কুলের ছেলেমেয়েরা, অভিভাবকগণ সকলেই অনেক সচেতন। এবং শুধু যে পড়ালেখার ক্ষেত্রে সচেতন তা কিন্তু নয়। আমি দেখেছি যারা এসেছো তাদের বেশিরভাগই দু একজন বাদে সবাই মাস্ক পরে এসেছো স্কুলে। এবং অভিভাবকগণ যারা এসেছিলেন ওনারাও সবাই মাস্ক পরে এসেছিলেন। এই জন্য আমি আবারও অভিনন্দন জানাই সবাইকে এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আমার ছেলেমেয়েরা অনেক বোঝে, অনেক চেষ্টা করে বোঝার। তো চলো আমার প্রিয় শিক্ষার্থীরা, আজ শুরু করে দিই। আমাদের যদিও আসলে আমার একটু কম আশা হয়ে যায় তোমাদের সাথে, কিন্তু তোমাদের আমি বলবো যারা বায়োলজির স্টুডেন্ট তারা তোমরা প্লিজ একটু সাতক্ষীরা অনলাইনের ক্লাসটা দেখে নিও, কারণ আমার কুমিরা অনলাইন স্কুলে বায়োলজি ক্লাসটা খুবই কম আছে। কিন্তু সাতক্ষীরা অনলাইন স্কুলের যে অনলাইন স্কুলে যে আমার যে বায়োলজি ক্লাস মোটামুটি বইয়ের প্রায় 70% কমপ্লিট হয়ে গেছে। 70%, অর্থাৎ 14টা অধ্যায় যদি আমরা হিসাব করি 70% কমপ্লিট হয়ে গেছে। তাই তোমাদের যার যে অধ্যায়টা অসম্পূর্ণ আছে সেই অধ্যায়টা রেকর্ড আছে, তোমরা দেখে নিও। আর রেকর্ডটা দেখার জন্য তোমাদেরকে আমি যেটা বলবো সেটা হচ্ছে কেয়া ম্যাডাম আমার ইউটিউব চ্যানেলের নাম। এই চ্যানেলটা দেখলেও তোমরা যে ক্লাস দেখতে চাও, যেটাই দেখতে চাও, প্রায় 43-44টা ক্লাস আমার ওখানে আছে। 44টা ক্লাস আছে প্রায়। এই 44টা ক্লাসে তোমরা যেটা দেখতে চাও, তোমাদের যে অধ্যায়টা সমস্যা, যে টপিকটা নিয়ে অসুবিধা, সেটা দেখতে চাইলে তোমরা ওখান থেকে দেখে নিতে পারো। তোমাদের জন্যই এইটা করা, যে তোমরা যেন যে কোনো মুহূর্তে দেখে তোমাদের পড়াশোনার উন্নতি করতে পারো। তো চলো তাহলে আজ আমরা 11 অধ্যায় শুরু করে দিই। আর তোমাদের যে অধ্যায়টা জানার প্রয়োজন, বোঝার প্রয়োজন, তোমরা আমাকে কমেন্টসে জানিয়ে দিও, কিংবা আমার ফেসবুকে লিখে দিও ম্যাডাম আমার এই ক্লাসটা নেবেন, কিংবা আজকেও জানিয়ে দিতে পারো। আমি আগামী দিন সেইটা নিয়েই আলোচনা করব। তো আমরা আগের দিন মূলত প্রজনন নিয়ে আলোচনা করছিলাম, তাই না? প্রজননের আমরা প্রধান দুটি ধাপ নিয়ে আলোচনা করব বলেছিলাম। দুটি ধাপের নাম মনে আছে তোমাদের? নিশ্চয়ই মনে আছে। আমরা দুটি ধাপ কি বলেছিলাম? একটা পরাগায়ন আর একটা কি নিষেক। একটা পরাগায়ন আর একটা কি নিষেক। তো আমরা পরাগায়ন নিয়ে আলোচনা করেছিলাম, আজ আমরা নিষেক নিয়ে আলোচনা করব ঠিকই, কিন্তু নিষেক নিয়ে আলোচনা করার আগে আমাদের দুটি টপিক সম্পর্কে জানতে হবে। সেই দুটো কি? একটা হচ্ছে স্ত্রী গ্যামেটোফাইটের উৎপত্তি এবং পুং গ্যামেটোফাইটের উৎপত্তি। এই দুটো জানতে পারলে তবেই আমরা নিষেকটা ভালো করে জানতে পারবো। তাই আমাদের এই দুটো আগে জানতে হবে। তাই আজ আমরা পড়ব পুং গ্যামেটোফাইট কিভাবে উৎপত্তি লাভ করে, কিভাবে সৃষ্টি হয়, এবং স্ত্রী গ্যামেটটা কিভাবে সৃষ্টি হয়। তো চলো আমার প্রিয় শিক্ষার্থীরা, আমরা তাহলে শুরু করে দিই। তো শুরু করার আগে আবার আমি বলে দিই, আমার ক্লাসটা একটু বেশি করে শেয়ার করে দিও, যেন অন্যরা দেখার সুযোগ পায়। আমার ছেলে মেয়ে তোমরা অতি আপন, একেবারে অধিকার বলে বলছি, কিন্তু তোমাদের ক্লাসটা বেশি শেয়ার করবে, তাহলে সবাই দেখার সুযোগ পাবে। এবং যাদের মোবাইল নেই তোমরা অন্যদেরকে দেখার সুযোগ করে দিও। তাহলে আজ আমরা প্রথম যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পুং গ্যামেটোফাইটের উৎপত্তি, অর্থাৎ পুং গ্যামেট। আমরা আজ আলোচনা করব পুং গ্যামেট। এই পুং গ্যামেটটা কিভাবে তৈরি হয়, পুং গ্যামেটটা মূলত কিভাবে তৈরি হয়। তো দেখো, আমরা জেনেছিলাম যে একটা ফুলের এইরকম পরাগরেণু থাকে, এরকম থলের ভেতরে অসংখ্য পরাগরেণু থাকে, আমরা জেনেছিলাম, তাই না? আমরা ফুলের আমরা কি পড়েছিলাম যে উদ্ভিদের প্রজননের প্রধান অঙ্গ হচ্ছে ফুল।
উদ্ভিদের প্রজননের প্রধান অঙ্গটা কি? ফুল। সেই ফুলে আমরা কি দেখেছিলাম? এইরকম থলে দেখেছিলাম, এই থলের ভেতরে অসংখ্য পরাগ দেখেছিলাম আমরা, তাই না? জেনেছিলাম, না দেখলেও জেনেছি আমরা, এবং আমি বলেছিলাম তোমরা এই বাড়িতে যাদের ফুল আছে নিয়ে দেখবা তোমরা প্র্যাকটিক্যালি। তাহলে এই পরাগরেণু, এর ভেতরে কি থাকে? অসংখ্য পরাগরেণু থাকে। এই পরাগরেণুটাই হচ্ছে পুং গ্যামেটোফাইটের প্রথম কোষ। এই পরাগরেণুটাই হচ্ছে পুং গ্যামেটোফাইটের প্রথম কোষ। পরাগ মাতৃকোষটা এই এখান থেকে মনে করো এইটা হচ্ছে প্রথম কোষ, এই হচ্ছে একটা প্রথম কোষ। এই পরাগ মাতৃকোষটা অর্থাৎ এটা পুং গ্যামেট তৈরি হবে, পুং গ্যামেট তৈরি হবে। এখানে একটা কোষ আছে, আমাদের একটা মাতৃকোষ আছে, অর্থাৎ মা কোষ আছে একটা। এই মাতৃকোষটা মিওসিস বিভাজনের মাধ্যমে, এই মাতৃকোষটা কি হবে? মিওসিস বিভাজনের মাধ্যমে 4টা অপত্য পরাগ কোষ তৈরি করবে। মিওসিসের মাধ্যমে কি হবে? 4টা তৈরি করবে। মিওসিসের মাধ্যমে কয়টা তৈরি করবে? এরকম 4টা অপত্য কোষ তৈরি করবে, এরকম 4টা অপত্য কোষ তৈরি করবে। মিওসিসের মাধ্যমে এরকম 4টা অপত্য কোষ তৈরি করবে, অর্থাৎ এন তৈরি করবে, অর্ধেক হয়ে যাবে। অর্থাৎ এই যে এই 2n, অর্থাৎ এটা হচ্ছে মাতৃকোষ। এই মাতৃকোষটা বিভাজনের মাধ্যমে কি হয়ে যাবে? বিভাজনের মাধ্যমে এই অর্ধেক হয়ে যাবে। অর্থাৎ এর ভেতরে মানে 4টা কোষ তৈরি হবে, কিন্তু এর ভেতরে ক্রোমোজোম সংখ্যা কি হবে? অর্ধেক হয়ে যাবে। পূর্ণতা প্রাপ্তির পর পরপর পরাগথলিতে থাকা অবস্থায় পরাগরেণুর অঙ্কুরোদ্গম শুরু হয়ে যাবে। এইরকম পূর্ণতা প্রাপ্তির পর এরকম এর ভেতরে থাকা অবস্থায়, এইরকম একটা আছে, এর ভেতরে থাকা অবস্থায় অর্থাৎ পরাগ থলেতে থাকা অবস্থায়, এটা হচ্ছে পরাগ থলে, এই অংশটা কি? পরাগ থলে। এর ভেতরে থাকা অবস্থায় কি হবে? এর অঙ্কুরোদ্গমটা শুরু হয়ে যাবে। এই পরাগ থলেতে থাকা অবস্থায় এর অঙ্কুরোদ্গমটা শুরু হয়ে যাবে। এইটা কি? এটা হচ্ছে পরাগরেণু, এটা পরাগরেণু। এর ভেতরে থাকা অবস্থায় কি হবে? এর অঙ্কুরোদ্গম শুরু হয়ে যাবে। এবং পরাগরেণুর নিউক্লিয়াস বা কেন্দ্রিকাটা কি হবে? মাইটোসিস পদ্ধতিতে, এই যে এটা হচ্ছে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসটা কি হবে? মাইটোসিস পদ্ধতিতে বিভাজিত হয়ে একটা থেকে দুটো হবে, কয়টা হবে? একটা থেকে দুইটা হবে। একটা থেকে দুটো হবে। এটা হচ্ছে অন্ততক, এটা হচ্ছে বহিতক, এইটা হচ্ছে এই যে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসটা বিভাজিত হলো কোন পদ্ধতিতে? বিভাজিত হলো মাইটোসিস পদ্ধতিতে বিভাজিত হলো। মাইটোসিস পদ্ধতিতে বিভাজিত হয়ে দুটিতে পরিণত হলো, একটা হচ্ছে বড় এবং একটা ক্ষুদ্র। এই একটা বড় কোষ তৈরি হলো, একটা হচ্ছে ক্ষুদ্র কোষ তৈরি হলো। একটা হচ্ছে বড় কোষ, একটা হচ্ছে ক্ষুদ্র কোষ। এই বড় কোষটাকে বলা হবে জেনারেটিভ। এইটা হচ্ছে জেনারেটিভ। এইটা কি? জেনারেটিভ। এই বড় কোষটাকে আমরা বলবো কি? ছোট কোষটাকে বলবো আমরা জেনারেটিভ, এবং বড় কোষটাকে বলবো আমরা নালী কোষ। এটাকে বলবো আমরা নালী কোষ। এই যে দুটো ভাগে বিভক্ত হয়ে এই বড়টাকে বলবো আমরা, অর্থাৎ একটা বড় এবং একটা ক্ষুদ্র, এটা মাইটোসিস পদ্ধতিতে বিভাজিত হলো, হয়ে দুটিতে পরিণত হওয়ার পরে এই ছোট কোষটাকে বলবো আমরা জেনারেটিভ কোষ, বড়টাকে বলবো আমরা নালী কোষ। এই দুটো ভাগে ভাগ হয়ে গেল, অর্থাৎ সৃষ্টি হলো, তৈরি হলো। এই নালী কোষটা, অর্থাৎ এই যে নালী কোষটা আবার পরবর্তীতে দেখো, পরবর্তীতে নালীকোষটা বড় হয়ে পরাগ নালী তৈরি করলো। এই নালীকোষটা তো বড় হয়ে এটা কি হলো? পরাগ নালী তৈরি করলো, অর্থাৎ পোলেন টিউব তৈরি হলো। এটা কি তৈরি হলো? এটা হচ্ছে পোলেন টিউব তৈরি হলো। এটা বড় হয়ে পোলেন টিউব তৈরি হলো। এবং এই যে জেনারেটিভ যে কোষটা, এই জেনারেটিভ কোষটা আবার বিভাজিত হয়ে দুটি পুং জনন কোষ তৈরি হলো। এই জেনারেটিভ কোষটা আবার এরকম যদি আমরা দেখি, এটা কি? এটা হচ্ছে নালী কোষ, এটা হচ্ছে পোলেন টিউব অর্থাৎ পরাগ নালী। এটা পরাগ নালীতে পরিণত হলো,
পরাগনালী। আর এই যে জেনারেটিভ যে কোষটা আছে এইটা আবার দুটো ভাগে আবার বিভাজিত হলো, আবার বিভাজিত হয়ে কি হলো, এই আবার বিভাজিত হয়ে এটা কি হলো, দুটিতে পরিণত হলো, অর্থাৎ দুটো পুংজনন কোষ অর্থাৎ দুটো মেল গ্যামেট তৈরি হলো। এভাবেই জেনারেটিভ কোষের এই বিভাজন পরাগরেণুতে অথবা পরাগনালীতে সম্পন্ন হয়, এভাবেই পুং গ্যামেট তৈরি হয়। এটা হচ্ছে এই পুং গ্যামেট। তাহলে অতি সহজ কিন্তু কি আমরা প্রথমে আমরা কি জানলাম, আমি তোমাদের সুবিধার জন্য আমার প্রিয় ছেলেমেয়েরা আমার স্টুডেন্টসরা দেখো, প্রথমেই কি পরাগরেণু, এই পরাগরেণু হচ্ছে একটা কোষ, প্রথম কোষ, পরাগরেণুটা প্রথম মাতৃকোষ, এটা পুং গ্যামেট, এই যে পুং গ্যামেট তৈরির প্রথম মাতৃকোষ। এই মাতৃকোষটা মিওসিস পদ্ধতিতে বিভাজিত হয়ে এই যে মিওসিস পদ্ধতিতে বিভাজিত হলো। বিভাজিত হওয়ার পরে কি হলো, পূর্ণতা প্রাপ্তির পরপরই এইরকম, এই যে এটা পূর্ণতা প্রাপ্তির পরপরই এই যে দেখো একটা থলের ভেতরে চলে আসলো, এই একটা থলের ভেতরে চলে আসলো। এইটা কি হলো, এইটা পরবর্তীতে এসে মাইটোসিস পদ্ধতিতে দুই ভাগে বিভক্ত হলো, একটা ছোট তৈরি হলো, একটা বড় তৈরি হলো, একটা ছোট কোষ, একটা বড় কোষ। ছোট কোষটাকে বলা হবে জেনারেটিভ কোষ, বড় কোষটাকে বলা হবে নালীকোষ। পরবর্তীতে কি হলো, এই নালীকোষটা আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকলো, নালীকোষটা আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকলো। যখনই বৃদ্ধি পাবে তখন একে বলবো আমরা পোলেন টিউব বা পরাগনালী। এবং এই জেনারেটিভ কোষটা এখানেও হতে পারে, আবার এইরকম জায়গায়ও কি হলো, এটাও মাইটোসিস পদ্ধতিতে বিভাজিত হলো হয়ে দুটি জননকোষ তৈরি করলো। কি ধরনের জননকোষ তৈরি করবে, পুং জননকোষ। অর্থাৎ এভাবেই পুং গ্যামেট তৈরি হয়। আমাদের টপিক কি ছিল, পুং গ্যামেট কিভাবে সৃষ্টি হয়, তাহলে এভাবেই আমাদের পুং গ্যামেট সৃষ্টি হয়। তাহলে চলো নেক্সট যেটা, সেটা হচ্ছে স্ত্রী গ্যামেট। এরপরে আমাদের কি স্ত্রী গ্যামেট কিভাবে তৈরি হয় আমরা সেটাই দেখব। আমাদের এখনকার টপিক হচ্ছে স্ত্রী গ্যামেট। স্ত্রী গ্যামেট কিভাবে তৈরি হবে, তো আমরা জানি দেখো ভ্রূণ পোষক কলায় ডিম্বক রন্ধ্রের কাছাকাছি, অর্থাৎ আমরা এরকম ডিম্বাশয় দেখেছি না, এরকম ডিম্বাশয় দেখেছি। তো এই যে এটাকে বলা হয় কি ডিম্বক রন্ধ্র, এই যে ছিদ্র এটাকে বলা হয় কি ডিম্বক রন্ধ্র। এই অংশটার নামই হচ্ছে কি ডিম্বক রন্ধ্র, এই অংশটার নামই কি ডিম্বক রন্ধ্র। এই ডিম্বক রন্ধ্রের কাছাকাছি একটা কোষ সামান্য বড় হয়। এই ডিম্বক রন্ধ্রের কাছাকাছি এই যদি আমরা এইরকম দেখি, এইরকম দেখি, এইরকম এইরকম যদি দেখি, এইখানে একটা কোষ বড় আছে, এইখানে কি একটা কোষ বড় আছে। এই কোষটা কি হবে, আর এর ভেতরে যে প্রোটোপ্লাজমগুলো থাকে এগুলো বেশ ঘন, এর ভেতরে ঘন প্রোটোপ্লাজম থাকে এবং এর ভেতরের যে নিউক্লিয়াসটা, এই নিউক্লিয়াসটাও আকারে বড় থাকে। এই যে এর ভেতরে যে নিউক্লিয়াস আছে এই নিউক্লিয়াসটাও আকারে বড় থাকে। তাহলে ভ্রূণ পোষক কলায় এই যে ডিম্বক রন্ধ্রের কাছাকাছি, এইরকম ডিম্বক রন্ধ্রের কাছাকাছি, এটা হচ্ছে যদি আমরা ডিম্বক রন্ধ্র ধরি, এই ডিম্বক রন্ধ্র ধরি, ডিম্বক রন্ধ্রের কাছাকাছি সামান্য আকারে বড় একটা কোষ থাকে, এর ভেতরে নিউক্লিয়াসটাও বেশ বড় থাকে আর এর ভেতরে যে সাইটোপ্লাজমগুলো আছে আশেপাশে এইগুলো ঘন থাকে। এই কোষটা কি হয়, এই কোষটাই হচ্ছে মূলত স্ত্রী রেণু মাতৃকোষ। এটাই মূলত কি স্ত্রী রেণু মাতৃকোষ। এই কোষটা কি হয়, এই কোষটা বিয়োজনের মাধ্যমে, বিয়োজন বিভাজনের মাধ্যমে, বিয়োজন বিভাজন মানে কি, মানে মিওসিস বিভাজন, মিওসিস বিভাজনের মাধ্যমে চারটি হ্যাপ্লয়েড কোষ তৈরি করে। এইটা কি করে, মিওসিস বিভাজনের মাধ্যমে চারটা হ্যাপ্লয়েড কোষ তৈরি করে, এরকম চারটা হ্যাপ্লয়েড কোষ তৈরি করে। হ্যাপ্লয়েড মানে কি শুধু এন, শুধু এন, এই চারটা হ্যাপ্লয়েড কোষ তৈরি করে। এই চারটা হ্যাপ্লয়েড কোষ তৈরি করার পরে একসময় কি হয়, একসময় যে উপরের যে তিনটা আছে এই নিচেরটা ব্যতীত এই তিনটা কি হয়, নষ্ট হয়ে যায়, এই তিনটা নষ্ট হয়ে যায়, বিলীন হয়ে যায়, খারাপ হয়ে যায়। এবং সর্বনিম্ন এই কোষটি কি হয়, এই কোষটি আস্তে আস্তে বড় হতে থাকে, এই কোষটি আস্তে আস্তে বড় হতে থাকে, এই কোষটি আস্তে আস্তে বড় হতে থাকে এবং একসময় এরকম ভ্রূণথলির ভেতরে চলে আসে, ভ্রূণথলির ভেতরে চলে আসে এই কোষটি। একসময় এই পাশ দিয়ে, এটা হচ্ছে কি, এটা ভ্রূণথলি, এটা হচ্ছে ভ্রূণথলি,
একসময় যখন বড় হয়, বড় হতে হতে ওর পাশে ভ্রূণথলির আবির্ভাব হয় এবং ভ্রূণথলির ভেতরেও বসবাস করতে শুরু করে। এবং এর ভেতরে যে নিউক্লিয়াসটা আছে এই কোষটির, এই যে তোমরা এই যে সর্বনিম্ন কোষটি ছাড়া বাকিগুলো চলে গেল, তারপরে নিচেরটা আস্তে আস্তে বড় হলো, বড় হওয়ার পর এর পাশে ভ্রূণথলিতে পরিণত হলো। এরপরে এই কোষটির ভেতরে নিউক্লিয়াসটা কিন্তু হ্যাপ্লয়েড। এর ভেতরে নিউক্লিয়াসটা কি? হ্যাপ্লয়েড। এর ভেতরে নিউক্লিয়াসটা হ্যাপ্লয়েড। এই নিউক্লিয়াসটা বিভক্ত হয়ে দুটি নিউক্লিয়াসে পরিণত হয়। এই নিউক্লিয়াসটা বিভক্ত হয়ে কয়টা নিউক্লিয়াসে পরিণত হবে? এইরকম আস্তে আস্তে মনে করো এটা বিভক্ত হলো, বিভক্ত হয়ে এইরকম দুটো নিউক্লিয়াসে পরিণত হয়, এরকম দুটো নিউক্লিয়াসে পরিণত হয়। আর ভেতরে এই যে এটা কিন্তু মাইটোসিস পদ্ধতিতে বিভক্ত হচ্ছে, এটা মাইটোসিস পদ্ধতিতে বিভক্ত হলো, বিভক্ত হয়ে দুটো নিউক্লিয়াসে পরিণত হলো। এই নিউক্লিয়াস দুটি ভ্রূণথলির দুই মেরুতে অবস্থান করবে। তারপরে কি করবে? এক সময় কি হবে? এই নিউক্লিয়াসটা এই দুই মেরুতে অবস্থান করবে, এইরকম দুই মেরুতে দুটো নিউক্লিয়াস অবস্থান করবে, দুই মেরুতে দুটি নিউক্লিয়াস অবস্থান করবে। এবং এক সময় কি হবে? এক সময় এই নিউক্লিয়াস দুটো পরপর দুইবার বিভাজিত হবে, একবার বিভাজিত হয়ে দুটো হবে, দ্বিতীয়বার বিভাজিত হয়ে চারটা হবে। অর্থাৎ এইরকম চারটা নিউক্লিয়াসে রূপান্তরিত হবে, এরকম চারটা নিউক্লিয়াসে পরিণত হবে। কয়টা নিউক্লিয়াসে পরিণত হচ্ছে? চারটা নিউক্লিয়াসে পরিণত হচ্ছে। তো পরপর দুবার বিভক্ত হয়ে চারটি নিউক্লিয়াসের সৃষ্টি করে, এই যে চারটা নিউক্লিয়াসের সৃষ্টি করছে, চারটা নিউক্লিয়াসের সৃষ্টি করছে। এর পরবর্তী ধাপে কি হবে? দুই মেরু থেকে একটা করে নিউক্লিয়াস। এর পরবর্তী ধাপে কি হবে? এইরকম দুই মেরু থেকে এই দুই মেরু থেকে এই যে মনে করো এই একটা করে এইখানে চলে আসবে, একটা করে এখানে চলে আসবে। এই যে ভ্রূণথলে যে আছে এই থলের কেন্দ্রে আসবে, কেন্দ্রে এসে দুটো কেন্দ্রস্থলে এসে পরস্পরের সাথে মিলিত হবে, মিলিত হয়ে ডিপ্লয়েড গৌণ নিউক্লিয়াসে রূপান্তরিত হবে, ডিপ্লয়েড গৌণ নিউক্লিয়াসে রূপান্তরিত হবে। অর্থাৎ এটা হচ্ছে গৌণ নিউক্লিয়াস। এটা কি? গৌণ নিউক্লিয়াস। এটা গৌণ নিউক্লিয়াসে পরিণত হবে, এর আবার সৃষ্টি করবে, গৌণ নিউক্লিয়াস সৃষ্টি করবে। দুই মেরু নিউক্লিয়াসগুলো সামান্য সাইটোপ্লাজম সহকারে কোষের সৃষ্টি করবে। এরপরে কি হবে? এরপরে এইরকম এই একটা বড় কোষ, একটা বড় নিউক্লিয়াস, ছোট নিউক্লিয়াস, এই যে বিভিন্ন সাইটোপ্লাজম এসবে এরকম করে এরা কি করবে? আর এই দুটো তো মিলিত হলো, এই দুটো মিলিত করে দুটো কোষের সৃষ্টি করবে। এই হচ্ছে একটা কোষ, এই হচ্ছে একটা কোষ, আর এই মাঝখানেরটা হচ্ছে গৌণ নিউক্লিয়াস। মাঝখানেরটা কি? গৌণ নিউক্লিয়াস। এবার ডিম্বক রন্ধ্রের কাছাকাছি, যেটা ডিম্বক রন্ধ্রের কাছাকাছি কোষ তিনটিকে গর্ভযন্ত্র বলা হবে। এটা কিন্তু ডিম্বক রন্ধ্রের কাছাকাছি, তাই এগুলোকে একত্রে আমরা বলবো গর্ভযন্ত্র। গর্ভযন্ত্র। এটা হচ্ছে গৌণ নিউক্লিয়াস, এটা হচ্ছে গৌণ নিউক্লিয়াস। এটা কি? গৌণ নিউক্লিয়াস। আর এই গর্ভ মানে তোমার হচ্ছে ডিম্বক রন্ধ্রের কাছাকাছিটাকে বলবো গর্ভযন্ত্র। আর এর বিপরীত দিকে যেটা আছে এটাকে বলবো কি আমরা? এই বিপরীত দিকে যে আছে এই তিনটাকে একত্রে বলবো আমরা প্রতিপাদ কোষ। এই তিনটাকে একত্রে আমরা বলবো প্রতিপাদ কোষ। এই তিনটাকে একত্রে আমরা কি বলবো? প্রতিপাদ কোষ। অর্থাৎ ডিম্বক রন্ধ্রের কাছে যেটা এটা গর্ভযন্ত্র, মাঝখানেরটা গৌণ নিউক্লিয়াস, এবং এর বিপরীত মেরুতে যেটা অবস্থিত সেটাকে বলবো আমরা প্রতিপাদ কোষ। এইবারে গর্ভযন্ত্রের আবার এখানে কি আছে দেখো, গর্ভযন্ত্রের এখানে বড় আকারের যেই কোষটা আছে এটাই হচ্ছে মূলত ডিম্বাণু। এটাকে বলা হয় কি? ডিম্বাণু। আর এই বাকি দুই পাশে যেই দুটো কোষ এগুলো হচ্ছে সহকারী কোষ। এইগুলোকে কি বলবো আমরা? সহকারী কোষ। এইগুলোকে বলবো আমরা সহকারী কোষ। আর এটা হচ্ছে ডিম্বাণু বা এগ। এইভাবেই একটা ভ্রূণথলির গঠন প্রক্রিয়া শেষ হবে। এবং এই যে ডিম্বাণু আমাদের যেটা মেন পয়েন্ট, যেটা প্রয়োজন, স্ত্রী গ্যামেট, এই ডিম্বাণু এভাবেই তৈরি হবে। ডিম্বাণুটা এভাবেই তৈরি হবে। আমরা কি পড়েছিলাম যে আমাদের নিষেক জানার আগে আমাদের পুংগ্যামেট এবং স্ত্রী গ্যামেট কিভাবে তৈরি হয় আমরা পুংগ্যামেট দেখলাম, এবং এখানে আমরা
অ্যান্টিপোডাল সেল যেটা সেটাও দেখেছি। তারপরে তোমাদের এগ কিভাবে, মূল আমাদের হচ্ছে এগ কিভাবে তৈরি হয়, অর্থাৎ ডিম্বাণু কিভাবে তৈরি হয় সেটাও পেয়ে গেলাম। তাহলে নিশ্চয়ই তোমরা ক্লিয়ার আমার প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে আমরা আমাদের যে পুং এবং স্ত্রী নিউক্লিয়ার হচ্ছে পুং এবং স্ত্রী যে গ্যামেট, এই দুটো গ্যামেট আমাদের কিভাবে তৈরি হয় সেটা ক্লিয়ার হয়ে গেলে এরপরে আমরা নিষেক নিয়ে আলোচনা করব। আর তোমাদের এর মধ্যেও যদি কিছু জানার থাকে আমাকে জানিয়ে দিবে যে ম্যাডাম এই ক্লাসটা নেন, তাহলে আমাদের খুব উপকার হয়। আমি অবশ্যই সাধ্যমতো চেষ্টা করব সেই ক্লাসটা নেওয়ার। আর তোমরা বাসায় তোমাদের কাজ থাকবে, বাসায় হচ্ছে পুং গ্যামেটের ছবি এবং স্ত্রী গ্যামেট তৈরির যে ছবিটা আছে এই ছবিগুলো আঁকাবে এবং প্রত্যেকটা পরপর আঁকানোর সাথে সাথে মনে মনে গেঁথে নিবে, তাহলেই দেখবে এটা একেবারে সহজ ইজি একটা বিষয়। তো সকলে ভালো থাকো, বাসায় থাকো, আর অ্যাসাইনমেন্টগুলো সুন্দর করে লিখে জমা দিবে। একটা কথা মনে রেখো, অ্যাসাইনমেন্ট জমা না দিলে কিন্তু পরবর্তী ক্লাসে ওঠা যাবে না। অ্যাসাইনমেন্ট জমা না দিলে পরবর্তী ক্লাসে ওঠা যাবে না। তোমার আশেপাশে কোনো বন্ধু বান্ধবী থাকলে তাদেরকে জানিয়ে দেবে, তারাও যেন অ্যাসাইনমেন্টগুলো অবশ্যই লিখে জমা দেয়, অবশ্যই জানিয়ে দেবে। তো সকলকে শুভেচ্ছা জানিয়ে ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।